স্বাধীন ইসি এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় আইনের খসড়া অনুমোদন, শাস্তির আওতায় আসবে দায়িত্বে অবহেলাকারীরা, বিশেষ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন। নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা হয়েছে আইনগুলোর মাধ্যমে। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো, ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। 5 দফা দাবিতে জামায়াত সহ 7টি দলের বিক্ষোভ। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং পিআর পদ্ধতির দাবি। গণতন্ত্রের জন্য শুভ নয় এমন কর্মসূচি বলছে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেইনটেইন করতে পারছেন না। জুলাই সনদের আইনে ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন। বিচার দৃশ্যমান করতে হবে, যদি তা না করেন সংস্কার করতে হবে। এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা। ফেব্রুয়ারির বদলে ডিসেম্বরে হবে অমর একুশে বইমেলা। নির্বাচন এবং রোজার কারণে এগিয়ে আনা হয়েছে সূচি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। আরও স্বাধীন হচ্ছে নির্বাচন কমিশন। একই সাথে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারীর অবহেলা প্রমাণিত হলে পেতে হবে শাস্তি। আর এ লক্ষ্যে ইসির স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় খসড়া প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। একই সাথে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন রাজনৈতিক দলের সদস্যরা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। অবশেষে অন্তর্বর্তী সরকারের আমলেই সেই দাবি আলোর মুখ দেখছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 উপস্থাপন করা হলে এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আইনটি জারি হলে নির্বাচন কমিশন স্বাধীন সচিবালয় পাচ্ছে। এতে ইসি থাকছে না আর সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের অধীনে। ভোটার তালিকা প্রস্তুত, সীমানা নির্ধারণ করবে তারা। ইসির স্বাধীন সচিবালয় পরিচালনা করবে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ সহ সব স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। উপদেষ্টা পরিষদ নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে কোনো নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের আদেশ বা নির্দেশ ইচ্ছাকৃতভাবে না মানলে শাস্তির আওতায় আসবেন। চাকরি থেকে বরখাস্তও হবেন 2 মাসের জন্য। নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন নিয়োগকারী কর্তৃপক্ষের সংজ্ঞা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কর্মকর্তার শৃঙ্খলামূলক শাস্তি সংক্রান্ত ধারা স্থাপনের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা হয়েছে আইনগুলোর মাধ্যমে। প্রেস সচিব জানান, বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবিত 77টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি বাস্তবায়ন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি। প্রত্যেকটা মিনিস্ট্রিকে আজকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তারা মিনিস্ট্রিগুলো এই রিফর্ম কমিশনগুলোর বাদে তারা যখন স্বপ্রণোদিত হয়ে যে রিফর্মগুলো করেছেন সেটার একটা লিস্ট অতি সত্বর কম্পাইল করার জন্য। উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআর আইনের সংশোধনীর খসড়ার অনুমোদনও দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এনবিআর এর কিছু আইনের অর্থ সংক্রান্ত কিছু আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটের জন্য বিশেষ অ্যাপ চালু করা হবে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ছিল সাংবাদিকদের সাথে ব্রিফিং। বলেন, ভোটাধিকার প্রয়োগে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে প্রবাসীদের। পরে ডাক বিভাগের সমন্বয়ে পাঠানো ব্যালট পেপারে পছন্দের প্রতীক বেছে নিতে পারবেন তারা। নির্বাচন চলাকালে সেই প্রবাসী ভোটার দেশে থাকলে পাবেন না ভোটদানের সুযোগ। নির্বাচনের দিন যারা বিভিন্ন দায়িত্বে থাকেন তারাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। ডাক বিভাগের সমন্বয়ে পৌঁছানো হবে পোস্টাল ব্যালট, যার সমন্বয়ে থাকবেন
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো, ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। প্রবাসের থেকে যিনি নিবন্ধন করবেন, তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে নিবন্ধন করেছে কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। জুলাই সনদের জাতীয় ভিত্তি এবং পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। দলগুলোর নেতারা বলছেন, বর্তমান বন্দোবস্তে নির্বাচন হলে ফিরে আসতে পারে ফ্যাসিবাদী শক্তি। একই সাথে গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতির জোর দাবি জানিয়েছেন তারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও পিআর সহ কয়েক দফা দাবিতে রাজপথে 7টি ইসলামিক রাজনৈতিক দল। বৃহস্পতিবার জোহর নামাজের পর বাইতুল মুকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ আয়োজন করে। একই জায়গায় বিক্ষোভ করে বাংলাদেশ খেলাফত মজলিস। কাদের কারণে জুলাই সনদের আইনি স্বীকৃতি দেয়া হচ্ছে না সরকারের কাছে, সেই প্রশ্ন তোলে তারা। বিচার দৃশ্যমান করতে হবে, যদি তা না করেন সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। বিকেল 4:30টায় বাইতুল মুকাররমের দক্ষিণ গেইটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর মানতেই হবে উল্লেখ করে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেন তিনি। নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে, বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন। পিআর ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবি সহ 6 দফা দাবিতে বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। পরে বিক্ষোভ মিছিল করে তারা। একই সময়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দাবি করে দলগুলো। রক্ত যাতে না যায় সেই জন্য হলো এই আন্দোলন আমাদের। শেখ হাসিনার দোসর যারা আছে প্রশাসনের ভিতরে, এদেরকে যেন তদন্ত করে বাইর করে দেওয়া হয়। সুষ্ঠু নির্বাচনের আমাদের সন্দেহ আছে, তাই আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন। এদিন বিকেল 4টায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি। সমস্ত রাজনৈতিক অপশক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে আলোচনার মাঝে আন্দোলনের কর্মসূচিকে অহেতুক চাপ সৃষ্টি বলে মনে করে বিএনপি। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, জামায়াত সহ 7 দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়। এছাড়া শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন বলেও জানান তিনি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। সিঙ্গাপুরে স্ত্রী রাহাতারা বেগমের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। চিকিৎসা শেষে স্ত্রী রাহাতারা বেগম অনেকটাই সুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। বলেন, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। দ্রুতই তারেক রহমান দেশে ফিরছেন বলেও জানালেন বিএনপি মহাসচিব। ইনশাআল্লাহ খুব শিগগিরই।
এর আগে দুপুরে অসুস্থ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। পিয়ার সহ কিছু দাবিতে কয়েকটি রাজনৈতিক দলের চলমান আন্দোলন নিয়ে কথা বলেন তিনি। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই, তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বিকেলে গুলশানে আমির খুসরো মাহমুদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক ল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে বিএনপি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জন করাই বিএনপির প্রধান দায়িত্ব। ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করা হচ্ছে। দুর্নীতি অসদাচরণের দায়ে ৭,০০০-এরও বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, শৃঙ্খলা দুর্বলতা নয়, সেটি বিএনপির শক্তি। দলের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই বিএনপি সততার প্রমাণ দিয়েছে। তরুণদের গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ডিজিটাল উদ্ভাবন সহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি নীতিমালা প্রণয়ন করেছে বলেও জানান তারেক রহমান। একই সঙ্গে নারী এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে একটি জবাবদিহিতামূলক এবং স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। এবারে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় ৪টি মাজারে হামলা ভাঙচুর করেছে একদল মানুষ। আগুনও দেয়া হয়েছে কয়েকটি মাজারে। পুলিশ জানায়, ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগ তুলে হামলা চালানো হয়েছে। আইনের আওতায় আনা হবে জড়িতদের পাশাপাশি উস্কানিদাতাদের। ফের মাজারে হামলা ভাঙচুর, পরে অগ্নিসংযোগ। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরাম, যে যেখানে আছেন ঘোরাফেরা না করেন, আমাদের দু একটি কথা শুনেন। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে ৪টি মাজারে ভাঙচুর চালিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় কয়েকটি মাজারে আগুনও দেওয়া হয়। রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদের সর্বোচ্চ বিচার করতে হবে। পুলিশ জানায়, বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এরপরই অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহর মাজারে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ফেরার পথে কালাই শাহ, হাওয়ালি শাহ ও আব্দু শাহের মাজারেও ভাঙচুর চালায় তারা। পুড়িয়ে দেওয়া হয় স্থাপনা। প্রতিবাদে আজকে অনেক লোক এসে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমরা নই। সেই সুবাদে আমরা চাই না যা ঘটে গেছে পুনরাবৃত্তি না হয়। আমরা সুশীল সমাজে সবাই সম্মিলিতভাবে যেন অদূর ভবিষ্যতে না হয়, তারা শক্তি সহজে চাচ্ছি। মাইকিং করে তারা সবাইকে জড়ো হয়ে একসাথে ওই মাজার ভাঙচুর করে এবং আগুন পোড়ানো হয়। ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। এখানে শেষ হয়ে যাওয়ার কথা, আইনগত ব্যবস্থা নিয়ে কোর্টে প্রবেশ করেছে। যারা এটা করেছে এটা যারাই করুক, আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সরকার পতনের আগেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেয়া হয়েছিল। ট্রাইব্যুনালে দেয়া অবশিষ্ট জবানবন্দিতে একথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে তিনি আরও জানান, আন্দোলন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতেই নেওয়া হয়েছিল আয়না ঘরে। জিজ্ঞাসাবাদের নামে চালানো হয় অকথ্য নির্যাতন, দেয়া হয় গুমের হুমকি। গণহত্যার দায়ে জড়িত শেখ হাসিনা সহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এজলাসে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলায় বহু ছাত্র জনতার মৃত্যুর পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৫ আগস্ট জনরোষের মুখে পদত্যাগের পর পালিয়ে যান শেখ হাসিনা।
তবে সরকার পতনের একদিন আগেই ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করা হয়। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। সমন্বয়কদের ওপর নির্যাতন এবং গোয়েন্দা সংস্থার হুমকির কথাও জানানো হয় জবানবন্দিতে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যায় জড়িত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু বিচারের মাধ্যমে সৃষ্টি করতে হবে নজির। যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, নাহিদ ইসলামের সাক্ষ্য মামলা প্রমাণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয়, সেটার বর্ণনা তিনি দিয়েছেন। নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হলো গণহত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। তাব্বির সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান সামনে রেখে 2026 সালের অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন এসেছে। বাংলা একাডেমি থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, 2026 সালের অমর একুশে বইমেলা শুরু হবে চলতি বছরের আগামী 17 ডিসেম্বর, যা চলবে 17 জানুয়ারি 2026 পর্যন্ত। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় একাডেমির মহাপরিচালক, পরিচালক এবং প্রকাশক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, নির্বাচন এবং রোজার কারণে প্রকাশকদের দাবির প্রেক্ষিতে এগিয়ে আনা হলো বইমেলা। পাহাড়ি ঢলে শেরপুরের মহারশি এবং সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রাম। বৃহস্পতিবার বিকেলে নদীর বাঁধে হঠাৎই ভাঙন দেখা দেয়। ভেসে যায় নদী তীরবর্তী 10টি কাঁচা পাকা ঘর। গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। তলিয়ে গেছে আমন ক্ষেত সহ বিভিন্ন ফসলের কয়েক হাজার হেক্টর জমি। ভেসে গেছে শতাধিক মাছের ঘের। ঘটনাস্থল পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি উপকমিটি। সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা 10টি শর্ত মেনে এই সুবিধা পাবেন। শর্ত মতে শুধুমাত্র পাসমার্ক দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ 2 জন পোষ্য কোটায় ভর্তি হতে পারবেন। অন্যদিকে সিদ্ধান্ত জানানোর পর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নামেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা পোষ্য কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে কোটা বাতিলের দাবি জানান। এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।